সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাক অনুষ্ঠানটিতে। দর্শক, এই সিজনটিতে অনেকেই ফেস করে থাকবেন যে লম্বা সময় ধরে কাশি হচ্ছে, দীর্ঘমেয়াদী কাশি যেটাকে আমরা বলি। কাশি হচ্ছে কিন্তু ভালো হচ্ছে না। আমরা হয়তো বাসায় অনেক ধরনের রেমেডি নিচ্ছি, গরম চা খাচ্ছি বা যে ধরনের পদ্ধতিগুলো আমরা নিয়ে থাকি সেই বিষয়গুলো করছি, কিন্তু কাশি আর ভালো হচ্ছে না। তো এই যে লম্বা সময় ধরে কাশি, 15 থেকে 20 দিন, 20 থেকে 25 দিন, এই কাশিগুলোতে কি আমরা অ্যান্টিবায়োটিক খাবো কিনা বা আমাদের এগুলো মানে অ্যান্টিবায়োটিক খেলে কমবে কিনা, এই বিষয়টিতে আসলে ডিসিশন মেকার কি আমরা কিনা। আসলে এই ব্যাপারটাতে পুরোপুরিভাবে ডিসিশন মেকার হচ্ছে ডক্টররা, কিন্তু তারপরও আমরা আসলে ডক্টর শরণাপন্ন হই না, হয়তো বা নিজেরাই সেটাকে খেয়ে নিচ্ছি। কতটুকু সঠিক বিষয়টি আসলে এটা আমরা জানবো, এবং সেই সাথে এইখানে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা আছে কিনা সেই বিষয়ে জানবো। সেই সাথে এই সিজনটাতে, এই চেঞ্জেসের সিজনটাতে অ্যাজমার সমস্যা অনেক বেশি মাত্রায় অনেকের হয়ে থাকে। যাদের আছে তারা কীভাবে আগে থেকে প্রিভেন্টিভ মেজার নিয়ে ভালো থাকতে পারবেন এই সিজন চেঞ্জের সময়টাতে, এবং সেই সাথে অ্যাজমা আর সিওপিডির বেসিক ডিফারেন্সেসটা কোথায়, এবং সেক্ষেত্রে আমরা কী ধরনের চিকিৎসা নিয়ে ভালো থাকতে পারি এই সিজনটাতে। আজকে এই সব কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের বিষয়টিকে আমরা রেখেছি দীর্ঘমেয়াদী কাশি, কারণ ও করণীয়। এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুত উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য ডাক্তার SM আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, এভার কেয়ার হসপিটাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনাদের কাশি বা কাশিজনিত যে কোনো সমস্যা বা শ্বাসতন্ত্রের নানা ধরনের সমস্যা, সেই সাথে অ্যাজমা, সিওপিডি এবং অনেকদিন ধরে কাশছেন কিন্তু ভালো হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আমরা যেহেতু আলোচনা করবো, আপনারা চাইলে সরাসরি ফোন করে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে তার অভিজ্ঞ মতামত নিতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে। এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে শুরুতে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ ডক্টর মলি আপনাকে এবং আপনার মাধ্যমে বাংলা ভিশনের দর্শক শ্রোতাকে। স্যার, আমরা যেহেতু অনেকগুলো বিষয় অলরেডি বলছিলাম যে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সবচেয়ে আগে স্যার সিজনাল চেঞ্জেসের সময়টাতে শ্বাসতন্ত্রের সমস্যাগুলো কি কি আমাদের দেশে হচ্ছে, কি কি আপনার কাছে আসছে পেশেন্টরা, কোন কোন পেশেন্টরা আসছে, সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন। মৌসুম পরিবর্তনের সাথে সাথে এই গলা ব্যথা, খুসখুসে কাশি, এটা একদম একটা খুব কমন প্রবলেম। আমাদের 18 কোটি জনতার বাংলাদেশ, এটার মধ্যে মনে হয় মোর দেন 2/3 পিপুলই এইরকম ধরনের সমস্যা এখন ভুগছেন। শুধু আমাদের কাছে না, আমরা যারা পালমোনোলজিস্ট বা চেস্ট ফিজিশিয়ান, আমাদের চেম্বারে যে রোগীগুলো আসছে প্রতিনিয়ত, এছাড়াও যারা ইন্টারনাল মেডিসিন প্র্যাকটিস করেন বা অন্যান্য মেডিসিন অ্যালাইড ফ্যাকাল্টি যারা আছেন, তাদের কাছে যারা যান, অন্য সমস্যা নিয়ে গেলেও তার মধ্যে একটা ঢুকে দেয় তার কমন সমস্যা, যে কাশি। কাজে কাশিটা অনেক ক্ষেত্রেই, যেটা বললাম আমরা, সিজনাল চেঞ্জের কারণে, এয়ার পলিউশনের কারণে, ভাইরাল এক্সাজারেশনের কারণে হয়ে থাকে, যেটা শর্ট লিমিটিং, অল্প দিনের মধ্যেই সেরে যাচ্ছে। তো এটা এই কাশিগুলোর নির্দিষ্ট কিছু ট্রিটমেন্ট আছে, তেমন বেশি কিছু হয়তো করতে হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে এটার ফাঁকে আবার অন্য কারণ থেকে যায়, যেগুলো আমরা যদি এক্সক্লুড না করি সেগুলো ক্রনিসিটি ডেভেলপ করে এবং কাশির দীর্ঘস্থায়ী কারণ হয়ে থাকে। এই দীর্ঘস্থায়ী কাশিটা নিয়ে কিন্তু আজকে একটু কথা বলতে চাচ্ছিলাম, যে দেখা যাচ্ছে 10 থেকে 12 দিন, 15 দিন হয়তো বা হোম রেমেডিগুলো যেগুলো আমরা নিয়ে থাকি সাধারণত, সেগুলো নিয়েও ভালো হচ্ছে না, প্রকারান্ত রাতে আরও বেশি বাড়ছে এবং আরও মানে দিনে দিনে আরও বেশি হচ্ছে। তো এই সময়টাতে সবার এটা কমন ধারণা থাকে যে আমি ফার্মেসি থেকে তাদের কথা মতো একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম, হয়তো বা ভালো হয়ে যাবে। এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতাটা আমাদের দেশে অনেক বেশি। আপনার পার্শ্ববর্তী যদি আমরা উন্নত দেশগুলোকে দেখি, সেটা যদি NHS, যেটা ইউকেতে অথবা আমেরিকা এবং কানাডাতে, সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক কেউই প্রেসক্রাইব করতে পারেন না ডক্টর, মানে যারা কনসালটেন্ট বা স্পেশালিস্ট ডক্টর ছাড়া, ফলে পাওয়া যায় না ফার্মেসিতে। কিন্তু আমাদের এখানে যেহেতু সহজলভ্য এবং যে কোনো একজন MBBS ডক্টর অথবা যে কোনো একজন ফার্মাসিস্ট যারা আছেন, তারা অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, ফলে রোগীরা ইচ্ছামতো কাশি হলে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে যান, কারণ কিছু করার থাকে না। এমন কাশি কমতেছে না, অন্যান্য ওষুধপত্র খাচ্ছেন, তারা বিভিন্ন ধরনের প্রচলিত সিরাপ জাতীয় ওষুধ, কাশি হলেই সিরাপ খাবো বা সিরাপ দিতে চান, ডক্টরকে এসেও তারা একটা সিরাপ জাতীয় ওষুধ দিতে বলে। এটা একটা কমন একটা আছে আমাদের বাংলাদেশে। এছাড়া বিভিন্ন অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ এগুলো খাচ্ছে, এবং কিছু বাসার যেগুলো তার কনভেনশনাল পদ্ধতি সেগুলো ব্যবহার করতে কমতেছে না, তখন বাধ্য হয়ে তারা নিজেরাই হয়তো অ্যান্টিবায়োটিক খাচ্ছে, অথবা যে ডক্টর তাকে দেখছেন অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। তো অ্যান্টিবায়োটিক তো আমরা জানি অবশ্যই যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেখানে অ্যান্টিবায়োটিক কাজ করে। তাছাড়া যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়, সেখানে
অ্যান্টিবায়োটিক দেওয়াটা এটা তো কোনো কাজে দেবে না, বরং দীর্ঘভাবে অনেক দিন ধরে যদি আমরা অ্যান্টিবায়োটিকভাবে ব্যবহার করতে থাকি সমাজে, তাহলে এটা একটা রেজিস্ট্যান্ট গ্রো করে, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক, যেটা আমাদের সমাজে খুবই বেশি। এবং আমরা প্রতিনিয়ত যারা পালমোনোলজিস্ট, যারা আমরা হসপিটাল অ্যাডমিটেড পেশেন্টগুলোকে ট্রিট করতেছি, তারা এটা খুব আমরা ফেস করতেছি, যারা অ্যান্টিবায়োটিকগুলো সব রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে নিউমোনিয়ার ক্ষেত্রে। সো অ্যান্টিবায়োটিক আমরা সব ক্ষেত্রে সহজে ব্যবহার করতে চাই না এবং আমরা সাজেস্টও করি না, এবং ডাক্তারদেরকেও আমরা এটা আমরা বলতে চাই, আমরা ডাক্তার সমাজকে আমরা সহজে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো না। কারণ আমরা এখন দেখছি যেটা সিজনাল চেঞ্জের সময় যে কাশিগুলো হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে এগুলো ভাইরাল কফ। ভাইরাসের মধ্যে যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, রাইনো ভাইরাস এবং করোনা ভাইরাসের যেটা ওয়ার্ল্ড ভ্যারাইটি, এগুলো খুবই কমন। এবং আমরা আজকে জানি এই সিজনটা বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এটা মানুষের মোবিলাইজেশন অনেক বেশি। এখানে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, সোশ্যাল প্রোগ্রাম, তারা ট্রাভেল করছে, ওমরা করতেছে, স্কুলে ওপেন হয়েছে, এবং এত পাবলিক গ্যাদারিংয়ের কারণে একজনের একটা কোনো ভাইরাল ইনফেকশন হলে সহজেই ভাইরাল ইনফেকশনটা খুব কমনলি কিন্তু ম্যান টু ম্যান ট্রান্সমিট হয় এবং ছড়ায় যাচ্ছে। এবং এই ভাইরাল ইনফেকশনগুলো যদি আমরা কোনো অ্যান্টিভাইরাল নাও দিই, উইদিন 5 days সেলফ লিমিটিং, 5 দিনের মধ্যেই সাধারণত অ্যান্টিবডি আমাদের তৈরি হয়ে যায় এবং তারপর আস্তে আস্তে কাশিটা কমতে থাকে। এই সময়টাই আমরা কিছু কিছু কাজ করতে পারি, যেমন আমরা একটু স্টিম ইনহেল করলাম, যেটা আমার ইয়ারওয়ে ড্রাই হয়ে যায়, সেটাকে একটা আমাদের জলীয় বাষ্পটা ওখানে দিল। আমরা একটু লবণ গরম পানিতে গড়গড়া করলাম, যেটা আমাদের ওখানে একই ঘটালো এবং সিলিয়াগুলোকে অ্যাক্টিভ করলো। নেজাল ডিকনজেস্ট, এবং এই সময় যাদের এই ভাইরাল ইনফেকশন হচ্ছে, অনেকের নাকটা কনজেস্টেড হয়ে যায়, নাক বন্ধ থাকে বিশেষ করে রাতের বেলা, এবং মাউথ ব্রিদিং করে। মাউথ ব্রিদিং করলে শ্বাসনালীটা আরও শুকিয়ে যাচ্ছে, কাজে আমরা একটা নেজাল স্প্রে, যেগুলো নেজাল ডিকনজেস্টেন্ট যেহেতু, এটা ব্যবহার করতে পারি, সিম্পল। সো নেজাল ডিকনজেস্টেন্ট আর আমরা যদি ব্যবহার করি, সাথে একটা অ্যান্টিহিস্টামিন আমরা খেতে পারি শর্ট কোর্স 3-4 দিন 5 দিনের জন্য, এবং আমরা একটা এই যে স্টিম ইনহেলেশন, একটা গার্গেল, এগুলো আমরা করি। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু কাশিটা চলে যায়। আচ্ছা, আর কিছু যেগুলো আমাদের খুব প্রেসক্রাইব মানে কফ সাপ্রেসেন্ট আছে, যেমন বিউটামাইনেট সাইট্রেট, এটা কোনো কোনো ক্ষেত্রে আমরা দিয়ে থাকি, সেটাতে কাশিটা কমে যায়। এবং এই অবস্থায় অধিকাংশ ক্ষেত্রে কাশি কমে। তারপরে যদি কাশি না কমে, তাহলে অবশ্যই আমাদেরকে অন্যগুলো জিনিস চিন্তা করতে হবে। বিশেষ করে যদি কাশির সাথে, কাশি এবং গলা ব্যথা ছাড়াও কারো যদি জ্বর থাকে এবং জ্বরটা কয়েকদিন ধরে কন্টিনিউ করে, এবং শ্বাসকষ্ট হচ্ছে, বুক ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু এটা বুঝতে হবে এটা একটা ডিপ ইনফেকশন বা চেস্ট ইনফেকশন হয়ে গেল, এবং সেক্ষেত্রে আমাদের কিছু পরীক্ষা করে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এই জায়গাটাতে আমরা আবার একটু আসবো, একজন দর্শক আছেন আমাদের সাথে, তার ফোনটা নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি আনোয়ার থেকে বলছি। আমার প্রশ্ন হলো, জি স্যার শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন দাদা, আমি ডাক্তারের কাছে একটু জানতে চাই। আমার এখানে চিকিৎসার কাছে এবং হসপিটাল ফার্মেসি আছে। এখন জ্বর হয়, সর্দি হয়, হঠাৎ করে পরীক্ষা নিরীক্ষা করে ডিউটি ওষুধ দিয়েছে। এখন যে কতদূর সমস্ত যে জ্বর হলে কদিন পরে ইঞ্জেকশন খাইতে হবে, এই কাশি হলে কদিন পরে ডিউটি খাইতে হবে। এখন ডাক্তাররা তো প্রথম থেকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আপনার জানার আগ্রহের জন্য আমি ধন্যবাদ। যদি আমাদের কাশিটা এরকম প্রোডাক্টিভ কফ হয়, ধরেন আমরা যেটাকে বলি পাকা কফ, কাশি রঙটা ইয়েলো হচ্ছে বা ব্রাউন হচ্ছে, এবং সাথে আপনার জ্বর ভাব আছে এবং জ্বর লাগছে, এবং স্বাভাবিক খারাপ লাগা বলে যেটা অন্যান্যভাবে আমাদের শরীরটা খারাপ লাগছে, এইগুলো ক্ষেত্রে ধরে নিতে পারি আমরা যে তার একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, এবং সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাধারণত ভাইরাল ইনফেকশন যেগুলো হয়, সেখানে এরকম প্রোডাক্টিভ কফ হয় না, শুধু খুসখুসা কাশি হয় এবং একটা জ্বর, 1 দিন বা 2 দিন একটা জ্বর থাকে। আপনারা এই দুটো জিনিস যদি একটু চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে সহজে একদিনের জ্বর বা 2 দিনের জ্বর থাকলো, তারপরে আপনার খুসখুসা কাশি, এরপরে ভালো হয়ে গেলো। এই ক্ষেত্রে আমাদের যে কোনো ভাইরাস 4 থেকে 5 দিনের মধ্যে অটো লিমিটিং, আমাদের সেলফ লিমিটিং, আমাদের অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, আর কোনো অ্যান্টিভাইরালও লাগে না। কোনো ক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাল দিয়ে থাকি। বাট যাদের কাশিটা দীর্ঘস্থায়ী হচ্ছে, কাশি পাকা কফ হচ্ছে, যেটাতে আপনার অনেকগুলো কফ বের হয়, কাশির রঙটা হলুদ বা বাদামি হচ্ছে, আপনার জ্বর আছে, এই সব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক তখন আপনারা খাবেন অবশ্যই। এবং অ্যান্টিবায়োটিকটা খাওয়ার আগে কফটাকে পরীক্ষার জন্য দিয়ে তারপর অ্যান্টিবায়োটিক একটা এম্পিরিক্যালি আমরা শুরু করতে পারি। কারণ আমরা যদি কফ পরীক্ষার জন্য দিয়ে আরও 3-4 দিন ওয়েট করি রিপোর্ট আসা পর্যন্ত, তখন সাফারিংস বাড়ে। আমরা যদি ক্লিনিক্যালি মনে করি যে
ওনার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, যেগুলো আমরা বললাম এভাবে বোঝা যায়, সেক্ষেত্রে কফটাকে পরীক্ষার জন্য পাঠিয়ে তারপর আমরা অ্যান্টিবায়োটিক একটা শুরু করতে পারি এম্পেরিক্যালি। এবং পরে কফের রিপোর্ট আসার পরে যদি নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট জীবাণু পাওয়া যায় এবং সেখানে সেন্সিটিভিটি অনুযায়ী অ্যান্টিবায়োটিক আগেরটা যদি ঠিক থাকে ওটাই চালিয়ে যাব, অথবা চেঞ্জ করার প্রয়োজন হলে আমরা চেঞ্জ করব। এইভাবে যদি আমরা চিন্তা করে অ্যান্টিবায়োটিক ইউজ করি তাহলে করা যেতে পারে। তবে অনেক ক্ষেত্রেই আমাদের যে কাশিটা হচ্ছে এখন, যেটা আমি আগেই বললাম সিজনাল কফ, এখানে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, যে কথাতে আমরা ছিলাম যে এই যে লম্বা সময় ধরে কাশি বা তার থেকে দেখা যাচ্ছে প্রোডাক্টিভ কফ বা ডিপে চলে যাচ্ছে, সেখান থেকে কি স্যার নিউমোনিয়ার কি কোনো সম্ভাবনা থাকে কিনা? কাশির তো আমরা শুধু শুরুটা বললাম যে আমরা সিজনাল কফ, কাশির লম্বা একটা আমরা সময় আমরা কথা বলতে পারি কাশি নিয়ে। কাশিটা অনেকগুলো কারণ যদি আমরা বলি, সিম্পলি একটা মানুষের যদি টিবি হয়, টিউবারকুলোসিস হয়, তাহলে কি হবে? তাহলে একটা যদি তার ফুসফুসে টিউবারকুলোসিস হয় তাহলে তার কাশি হচ্ছে। কাশি ছাড়া তার অন্যান্য সিমটম থাকবে, যেমন তার গায়ে জ্বর থাকবে, খাওয়ার রুচি নষ্ট হয়ে যাবে, অনেক ক্ষেত্রে কাশির সাথে রক্ত যেতে পারে, এইগুলো নিয়ে তার উপস্থাপনা হবে। সেক্ষেত্রে অন্য যাই কিছু দিয়ে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা রোগ নির্ণয় করে টিবি ওষুধ না দেবো কাশি ভালো হবে না। অনুরূপভাবে নিউমোনিয়ার কথা আপনি যেটা বললেন, একটা পেশেন্টের যদি নিউমোনিয়া হয়ে থাকে, নিউমোনিয়ার সিমটমটাও তো খুব ওভার্ট সিমটম। যে নিউমোনিয়া হলে সাথে সাথে আমরা যে জিনিসটা ফেস করি, বিশেষ করে যে তার বুকে ব্যথা হচ্ছে, জ্বর থাকে, প্রোডাক্টিভ কফ হয়, এবং অনেক ক্ষেত্রেই যাদের ফুসফুসে ইনভলভমেন্টটা বেশি হয় অক্সিজেন ড্রপ করতে থাকে, স্যাচুরেশন ফল করতে থাকে এবং পেশেন্ট শ্বাসকষ্ট হয়। যখনই কোনো পেশেন্ট আমাদের ইমার্জেন্সিতে আসে বা ওপিডিতে আসে, ফার্স্টে আমরা কিন্তু রেসপিরেটরি ফিজিশিয়ান যারা আমরা অক্সিজেনটা চেক করি পালস অক্সিমিটারে। যদি একটা পেশেন্ট দেখা যায় স্যাচুরেশনটা যদি কমে যেয়ে থাকে তাহলে কিন্তু একটা অমনিস্টিক সাইন, এবং যেটা খারাপ লক্ষণ। স্যাচুরেশন যদি কমে যেয়ে থাকে তখনই আমরা একটা লাংস চেস্ট একটা এক্সরে করলাম, দেখেন লাংসে অনেক বড় জুড়ে এরিয়া জুড়ে তার ইনভলভমেন্টটা, তখন অবভিয়াসলি এটা সিভিয়ার নিউমোনিয়ার দিকে চলে যাচ্ছে। এবং এই ধরনের পেশেন্টকে আমরা অ্যাডমিট করে হয়তো এম্পেরিক্যালি অ্যান্টিবায়োটিক শুরু করি, এবং পরবর্তী যেটা আগে বললাম আমরা পরবর্তীতে কালচার রিপোর্টে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক ইজ দ্য মেইন ট্রিটমেন্ট এই সব ক্ষেত্রে। নিউমোনিয়া যদি হয়ে যায় তখন আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে তাকে অক্সিজেন দেবো, ব্রঙ্কোডাইলেটর লাগবে কোনো কোনো ক্ষেত্রে, এবং অন্যান্য প্যারাসিটামল যেহেতু ওষুধ এগুলো সাপোর্টিভ, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা তার 1 নম্বর ট্রিটমেন্ট। স্যার, আমরা এখানে আবার আসবো অ্যান্টিবায়োটিকের বিষয়টা, যেহেতু আসলে নিউমোনিয়ার ক্ষেত্রে আমাদের সাথে একজন দর্শক আছেন, তার ফোনটি নিয়ে আসছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জাকির হোসেন। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আজকে প্রায় 20-25 দিন আমার কাশি, ওষুধ খাইছি কিন্তু আমার কাশ ঠিক হয় না। আপনি কি ধূমপান করেন? ডাক্তার ওষুধ খেতে আমি খাইছি কিন্তু কাজ ভালো হয়। আপনি ধূমপান করেন? জি। আচ্ছা, বয়স কত আপনার? জি, আমার বয়স 46 বছর। আচ্ছা, আর আপনার অ্যালার্জিক প্রবলেম, হাঁচি, সর্দি, ঠান্ডা লাগা এগুলো হয় মাঝে মাঝে? ঠান্ডা ভালো লাগে না, আমরা খালি কাশি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার একটা হতে পারে যে আপনি যেহেতু আপনি স্মোক করেন, এটা আপনার যারা স্মোক করেন তাদের এয়ারওয়ে শ্বাসনালীতে কিছু পরিবর্তন ঘটে। ধূমপানের কারণে শ্বাসনালীর সংবেদনশীলতাটাও বেশি থাকে, এবং এই সংবেদনশীলতা বেশি থাকার কারণে যখন কারো একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয় বা ভাইরাল ইনফেকশন হয়, সেটা দীর্ঘস্থায়ী হতে পারে। যে মানুষগুলোর শ্বাসনালীর সংবেদনশীলতা তেমন নেই, অ্যাজমা বা সিওপিডি নেই, বা ধূমপান ক্রনিক স্মোকার না, তাদের ক্ষেত্রে একটা ভাইরাল ইনফেকশন হলে সাধারণত 7 দিন, অনেক ক্ষেত্রে 8 দিন 10 দিনের মধ্যে এটা চলে যায়। কিন্তু যাদের এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস আছে প্রিভিয়াস এয়ারওয়ে ইনসাল্টের কারণে, তাদের এই ভাইরাল ইনফেকশনটা দীর্ঘায়িত হয় এবং 2-3 সপ্তাহ চলে যায়। আপনার হয়তো এটা আস্তে আস্তে কমে যাবে, এবং সেই ক্ষেত্রে আপনি যদি আপনার শ্বাসনালীর অন্য সমস্যাগুলো আছে কি না, যেহেতু আপনি ধূমপান করেন, সেটা কিন্তু দেখতে হবে। আপনার যদি ক্রনিক ব্রঙ্কাইটিস বা সিওপিডি ডেভেলপ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু কাশিটা আপনার দীর্ঘায়িত হতেই থাকবে। সেক্ষেত্রে নির্দিষ্ট মাত্রার হয়তো অ্যান্টিবায়োটিক লাগবে, আপনার জন্য স্টিরয়েড লাগবে, আপনার জন্য ইনহেলার জাতীয় ওষুধ লাগবে। এগুলো হলে তখন আপনার কাশিটা কমবে। আর পাশাপাশি আপনার একটা নিশ্চয়ই আপনি কোনো চেস্ট এক্সরে করে বা আপনার ফিজিশিয়ান যে দেখেছেন তারা দেখতে পারে যে কি আপনার কোনো একটা কেমন, চেস্ট এক্সরেতে অনেক ক্ষেত্রে বোঝা যায় সেই অনুযায়ী। এবং যদি আপনার কফটা প্রোডাক্টিভ হয়, সেক্ষেত্রে কফটা পরীক্ষা করে অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট দিলে কিন্তু আপনার কাশিটা চলে যাবে। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, এখানে যেটা বলছিলাম যে দেখা যাচ্ছে যে একটা সময় পেশেন্টের নিউমোনিয়া হয়েছে, কিন্তু তার অনেক আগের থেকেই সে নানা ধরনের অ্যান্টিবায়োটিক খেয়েছে, কিন্তু সেগুলো হয়তো প্রপারলি সে খায়নি। তো সেক্ষেত্রে নিউমোনিয়াতে ট্রিটমেন্ট করাটা কি ঝুঁকিপূর্ণ হয়ে যায় কিনা? হ্যাঁ, আমাদের নিউমোনিয়া আমরা ইদানিং যেটা পাচ্ছি আমাদের যে
যে নিউমোনিয়াগুলো আমাদের হসপিটালে আসছে খুব কমন কয়েকটা অর্গানিজম, যেমন সিউডোমোনাস অ্যারিজিনোসা, ক্লেপশিয়েলা, মাইক্রোপ্লাজমা, এই অর্গানিজমগুলো দেওয়া হয়। এবং এই অর্গানিজমগুলো যখন আমরা কাফটাকে কালচার সেন্সিটিভিটির জন্য পাঠাই, অনেক ক্ষেত্রে পাচ্ছে রেজিস্ট্যান্ট টু অল ড্রাগস, অল কনভেনশনাল যে মেডিকেশনগুলো আমরা ইউজ করি, অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করি, মোস্টলি রেজিস্ট্যান্ট। এবং এই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স নিউমোনিয়া, বিশেষ করে গ্রাম নেগেটিভ নিউমোনিয়া যে অর্গানিজমদের যেগুলো হচ্ছে, যেগুলো বললাম গ্রাম নেগেটিভ বলা হয়, এগুলো ভেরি অ্যালার্মিং প্রবলেম ইন দ্য সোসাইটি এখন। কারণটা কি? ওই যেটা মানে ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক, অতীতে অনেকবার অ্যান্টিবায়োটিক খেয়েছেন প্রয়োজনে অপ্রয়োজনে, এবং তার কারণে বডি যখন যে অর্গানিজমগুলো আসছে কিন্তু অন্য অ্যান্টিবায়োটিক পড়ছে, তার সে অর্গানিজমটাকে কিল করছে না অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিকগুলো আস্তে আস্তে রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। সেই জন্য আমাদের বারবার একটাই কথা যে আমাদের ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিকটা বন্ধ করতে হবে। অ্যান্টিবায়োটিক আমরা অধিকাংশ ক্ষেত্রে দিব না, অ্যান্টিবায়োটিক ছাড়া আমরা যে আদার্স যে ইয়েগুলো আছে, রেমিডিগুলো আছে আপনার কফের, সেগুলো দেখব এবং অ্যান্টিবায়োটিকের জাস্টিফাই করে তারপর আমরা অ্যান্টিবায়োটিক দিব। আর যে পেশেন্টগুলো আমরা বললাম যে সিভিয়ার সিমটম নিয়ে আসছে, যাদের শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা করছে, জ্বর আছে, কফ আছে, তাদের তো অ্যান্টিবায়োটিক অবশ্যই লাগবে। কিন্তু অ্যান্টিবায়োটিকটা আমরা শুরু করার আগে কফটাকে অবশ্যই আমরা পরীক্ষার জন্য পাঠাবো। পরীক্ষার জন্য পাঠিয়ে আমরা কিছু অ্যান্টিবায়োটিক আছে যেটা এম্পেরিক্যালি ইউজ করা হয়, কম্বিনেশন অ্যান্টিবায়োটিক, যেমন কোঅ্যামোক্সিক্ল্যাপ, যেটার মধ্যে অ্যামোক্সিসিলিন এবং ক্লাভোলিনিক অ্যাসিডের কম্বিনেশন আছে। এই অ্যান্টিবায়োটিকটা আমরা রেসপিরেটরি ফিজিশিয়ানরা খুব কমনলি ইউজ করি, কারণ এটাতে রেজিস্ট্যান্টটা কম হয় যেহেতু দুটোর কম্বিনেশন আছে। এইরকম কিছু আরও অ্যান্টিবায়োটিক আছে যেগুলো রেজিস্ট্যান্ট হওয়ার সম্ভাবনা কম, সেগুলো আমরা হয়তো ইনিশিয়ালি এম্পেরিক্যালি শুরু করলাম, আর 3 দিন পরে আমরা সাধারণত রিপোর্ট পেয়ে যাই। অনেক ক্ষেত্রে আমরা রেসপিরেটরি প্যানেল পাঠাই, যেটাতে 24 ঘন্টার মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে আমরা রিপোর্ট পেয়ে যাই। সেটা পাওয়ার পর যদি সেই অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক শুরু করি, তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্ট হওয়ার প্রবণতাটা কমে যাবে। স্যার অনেক ধন্যবাদ। এখানে যেটা আমরা একটা আলোচনা আনতে চাচ্ছিলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে সিজনাল চেঞ্জ বা ঋতু পরিবর্তন দেখা যাচ্ছে, বাতাসে পরাগরেণু বা পোলেন গ্রেন অনেক বেশি, এবং এই চেঞ্জেসের সময় সবচেয়ে বেশি অনেকে যাদের অ্যাজমা আছে আগে থেকে, তাদের অ্যাজমার অনেক সময় অ্যাটাক হয়, এবং সেই সাথে যাদের অ্যাজমা ছিল না তাদেরও দেখা যায় অনেক সময় অ্যাজমা সাইন সিমটমসগুলো আসে। তো এই সময়টিতে আসলে অ্যাজমা রোগীরা নিজেদেরকে কিভাবে আসলে প্রিভেন্টিভ মেজার নিতে পারে বা ভালো থাকার জন্য আসলে কি কি রেমেডিগুলো নিতে পারে? ধন্যবাদ ডক্টর মল্লিক, খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে আমাদের অ্যাজমা এয়ারওয়েটাই হচ্ছে হাইপার রেসপন্সিভ এয়ারওয়ে, শ্বাসনালীর সংবেদনশীলতাটা, কিছুতে অ্যালার্জিক একটা রিঅ্যাকশন হয়। আমাদের সারা বাংলাদেশে প্রায় 1 crore পিপল আছে, 18 কোটির মধ্যে, যারা এই ধরনের পেশেন্ট, যাদের শ্বাসনালীটা অতি সংবেদনশীল। স্যার এই যে অ্যাজমার প্রসঙ্গটিতে যেতে এসেছি আমরা, স্যার আবার ডিসকাশন আসবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমার ফোনটি নিচ্ছে। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম দর্শক, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনার প্রশ্নটি করুন। আমার আসলে 15 দিন যাবত কাশি, আমি একটি কফ সিরাপ খাচ্ছি, আপনার ওটাতেও ওরকম কাজ হচ্ছে না। তো আমার হার্টের সমস্যা আছে, হার্টের রিক করানো আমার। আর বড় সমস্যা হচ্ছে মানে আমার কিছু খাইতে গেলে, বিশেষ করে মানে তরকারিতে ভাত খাইতে গেলে আমার প্রচন্ড কাশি হয়, শুষ্ক কাশি, মানে খাইতে বসলে কাশিটা আসে। আচ্ছা, উনি যে প্রশ্নটা করেছে, আপনার কি কফ বেরোয়, পাকা কফ বের হয় নাকি ড্রাই কফ? না, ড্রাই কফ। ওকে, আচ্ছা, যদি এটাই হয় 15 দিন হলে উনি কাশি বলতেছেন, কাশিটা হয়তো আগেও হয়ে থাকতে পারে, ওনার খাওয়ার পরেই কাশি আসে। অনেক ক্ষেত্রে যেগুলো নন রেসপিরেটরি কাজ করে, তার মধ্যে একটা হলো গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার, গার্ড বলা হয়। সেখানে আমাদের খাওয়ার পরে অনেক ক্ষেত্রেই যে আমরা যখন সলভ করা হয়, এরপরে খাবার যখন ইসোফেগাস থেকে আমাদের পরের স্টেপে চলে যায়, হ্যাঁ, তখন কি হয়, ওখান থেকে অ্যাসিড, যাদের রিফ্লাক্স বলা হয়, আমাদের গ্যাস্ট্রোএসোফেজিয়াল যে জাংশনটা, এই জায়গাটাতে মানে ল্যাক্স থাকার কারণে নিচে অ্যাসিডগুলো উপরে উঠে আসে, এবং তাদের ক্ষেত্রে এরকম একটা হার্ট বার্ন হয়, বুক জ্বালাপোড়া করে এবং কাশি হয়। এটা একটা সমস্যা। এটা যদি আপনার থাকে, তাহলে আপনাকে সাধারণত হাইপার অ্যাসিডিটি কমানোর জন্য ওষুধ খেতে হবে, ডম্পেরডন জাতীয় ওষুধ খেতে হবে, এবং এন্ডোস্কোপি করে আপনি হয়তো বুঝতে পারবেন, এন্ডোস্কোপি করলে উত্তরটা পাওয়া যায় যেটা তার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স আছে কিনা। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স থাকলে তখন কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে, সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে, দুটাই তখন তার জন্য প্রযোজ্য হবে এবং সেটা কমে নেবে। না হলে কিন্তু আপনার এই কাশিটা সহজে যাবে না। আর যদি এখন সিজনাল কারণে হয়ে থাকতে পারে, যে ড্রাই কফ, ভাইরাল ইনফেকশনের কারণে, তাহলে আপনার বেশি চিন্তিত হওয়ার কারণ নাই। আপনি যেগুলো রেমেডি, তার মধ্যে একটা হলো যে আপনার যেন রাতে নাক বন্ধ না থাকে, সেটা ইনশিওর করবেন। মাউথ ব্রিদিং করলে আপনার কাশি কমবে না, কাজে রাতে একটা নাজাল ডিকনজেস্টেন্ট স্প্রে দিতে পারেন, একটা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খান, এবং একটু স্টিম ইনহেলেশন
এবং হালকা লবণ গরম পানি দিয়ে একটু গড়গড়া করেন, এগুলোতে আপনার কমবে। বাট আপনার যে খাওয়ার পরে যেটা আমাকে বললেন যে কাশিটা হয়, এটা যদি হয় তাহলে আপনি একজন পালমোনোলজিস্ট বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকেও দেখাতে পারেন, এবং একটা এন্ডোস্কোপি করলে হয়তো আমরা এটার কারণ বের করতে পারবো। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, অ্যাজমা প্রসঙ্গে ছিলাম, যে দেখা যাচ্ছে যে এই সিজনটা তো অনেকের বেশি অ্যাটাক হতে থাকে এবং হাইপার সেন্সিটিভিটি যেহেতু থাকে, তা যে কোনো কিছুতে সংবেদনশীলতা হয়ে যায়। তো এই জায়গা থেকে আমরা কিভাবে আসলে প্রিভেন্টিভ মেজারগুলো নিতে পারি? আমাদের প্রিভেন্টিভ মেজারটা হলো অ্যাজমা ট্রিটমেন্টের প্রধান জিনিস, যে আমরা অ্যাজমা অ্যাটাক কারোই হবে না জীবনে যদি আমরা প্রিভেনশনটাকে প্রিভেল করি, এবং প্রিভেনশনটা ইম্পর্টেন্ট। কারণ আমাদের যেটা আপনি বললেন যে এই সিজনে পোলেন সেন্সিটিভিটি বাড়ে। আমরা বাংলাদেশে কিন্তু এটাই, এই যে ফেব্রুয়ারিটা, এটাই কিন্তু আমাদের পোলেন সিজন। তো আমাদের দেশে যেমন খুব বেশি না হলেও মোটামুটি হয়, বাট যেগুলো ইউএসএ, কানাডা, ইউকে, যেগুলো শীতপ্রধান দেশ, এগুলোতে সাধারণত মে মাসটায় খুব পোলেন সিজন, যেখানে চেরি ব্লুজম হয়, চারিদিকে ফুলে ফুলে ভরে যায় এবং বাতাসে পোলেন কাউন্ট অনেক বেশি থাকে। এই সময় সিম্পলি যাদের শীতের সময় কোনো অ্যাজমা অ্যাটাক হয় নাই, কিন্তু এই সময় তাদের অ্যাজমা অ্যাটাক হচ্ছে, মনে করবে যে ঠান্ডায়, সবার তো একটা কমন ধারণা যে ঠান্ডার সময় বা শীতের সময় অ্যাজমা অ্যাটাক হয়, কিন্তু এই পোলেন সিজনে একটা অ্যাজমা হয়। কারণ এই ইয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস যাদের আছে, জেনেটিক্যালি প্রিডিসপোজ, তাদের দুটো জিনিসের প্রতি খুবই সেন্সিটিভ। একটা হচ্ছে হাউস ডাস্ট মাইটস, যেটা ডার্মাটোফ্যাগস টেরোসাইনিনাস মাইটস, এটা আমাদের রুমের ধুলা, রাস্তাঘাটে ধুলা না। আর সেকেন্ড হচ্ছে পোলেন। এই পোলেনটা যেহেতু এই সিজনে বেশি, কাজে পোলেনটা আউটডোরে বেশি পাওয়া যাচ্ছে, ঘরে না। কাজে আমরা যদি আউটডোর অ্যাক্টিভিটিতে যাই, এই সময় একটা মাস্ক ব্যবহার করতে পারি, যেটা আমাদের পোলেন যদি আমাদের ইনহেলেশন না হয় তাহলে কিন্তু ইয়ারে এক্সাজারেশন হবে না এবং অ্যাজমা অ্যাটাক হবে না। সো এই সময়টা আপনি যেটা বলছেন, এছাড়া আমাদের এখন কিন্তু বাইরে ডাস্ট, আমাদের এয়ার পলিউশনের মাত্রা এই সিজনে অনেক বেশি থাকে, এবং এয়ার পলিউশন এবং সেটার মধ্যে ভাসমান যে পার্টিকেলগুলো, ডাস্ট পার্টিকেল এবং পোলেন, সব কিছুই কিন্তু এখন বেশি। এইগুলো যদি আমাদের এয়ারওয়েতে যায়, বিশেষ করে যাদের অ্যাজমা আছে, তাদের অ্যাজমাটিক এয়ারওয়ে, তাদের কিন্তু অ্যাজমা অ্যাটাক হবে এবং কাশি, এবং প্রথমেই তো তার কাশিটা শুরু হবে, কাশি যেতে থাকবে না, এক সময় হয়তো তার স্পাজম হবে এবং শ্বাসকষ্ট হবে। সো এই সময়টা যেটা বললাম, একটা হলো যে হয় বেশি সময় ঘরে থাকার ব্যবস্থা করা, আউটডোর অ্যাক্টিভিটি কমায় দেওয়া, যাদের গাড়ি আছে গাড়িতে জানলা বন্ধ রেখে গাড়িতে মুভ করা, এবং রাস্তার পাশে ধুলা জায়গা থেকে অ্যাভয়েড, যখন যেতেই হচ্ছে তখন সে সময় মাস্ক ব্যবহার করা। এগুলো যদি আমরা করি তাহলে অ্যাটলিস্ট আমরা এখান থেকে আমরা নিজেদেরকে প্রিভেন্ট করতে পারি। অনেক ধন্যবাদ স্যার। আমাদের সাথে আরও একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার নাম হচ্ছে জাকারিয়া, আমি সাভার থেকে বলছি। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে, আমার সন্তানের বয়স হচ্ছে 6 বছর, ছেলে সন্তান। ওর এই শীতের ভিতরেই মাঝে মাঝে হঠাৎ করে ঠান্ডা লাগে, মানে ঠান্ডা লাগলেই সে হাঁচি কাশি কোনো কিছু হয় না, একদিন দুই দিন পরেই নাক দিয়ে পাকা কফ বের হয়। আবার এই টেক্সো খাওয়াইলে ঠিক হয়, আবার 2 একদিন পরে আবার একই অবস্থা হয়। এরকম এই পুরো শীতের সিজন এরকম ভাবে যায়। এখন একটু ঠান্ডা কমে আসাতে, মানে শীতটা কমে আসাতে মনে হচ্ছে যে ঠান্ডা ভিতরে আছে কিন্তু নাক দিয়ে পড়তেছে না, এরকম। আচ্ছা, এর জন্য কি ব্যবস্থা নিতে পারি? আমরা 2 এক জায়গায় দেখাইছি, ওনারা ওই একই ধরনের লিভোস্টার, এইসব ওষুধ দেয়, ঠিক হয়ে যাচ্ছে। এগুলো মোনাসপাই এগুলো দেয়, এগুলো খাইলে আবার ঠিক হয়, আবার কিছুদিন পরে একই। আচ্ছা, এটা বাচ্চাদের ক্ষেত্রে আপনি যেটা বললেন সেটা একটু আমি ডিফার করবো থেকে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশি দেখি যে এদের ওই যাদের ইয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস আছে, নাক বন্ধ থাকে এবং মুখ দিয়ে শ্বাস নেয় রাতের বেলা, তাদের ক্ষেত্রে এগুলো বেশি হয়ে থাকে। যেমন টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, লারিঞ্জাইটিস, এগুলো কিন্তু বাচ্চাদের খুব কমন এই ইনফেকশনগুলো, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এবং ছোটো বাচ্চাদের প্রথমেই হয় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যে এআরআই বলা হয়, অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এবং এটাও একটা কারণ হচ্ছে, কারণ আমাদের নাকটা, আমরা জানি যে আমাদের নাকটা কিন্তু একটা এয়ার কন্ডিশনিং সিস্টেম। আমরা বাতাসটা যখন নাক দিয়ে নিই, এটা ফিল্ট্রেশন হয়, হিউমিডিফিকেশন হয়, ওয়ার্মিং হয়, ডিসইনফেকশন হয়, বাতাসটা ফ্রেশ হয়ে আমাদের যাবে এবং সেটাতে সাধারণত পার্টিকেল এবং অর্গানিজম সব ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু যাদের একটু নাক বন্ধ হচ্ছে, মুখ দিয়ে শ্বাস নিচ্ছে, তাদের এটা বেশি ঘটে। কাজে আপনার টার্গেট থাকবে রাতে মা বা এটা বেশি খেয়াল রাখবে যে নাকটা যেন খোলা থাকে। এই জন্য নাকে অনেক ক্ষেত্রে নর্মাল স্যালাইন ইরিগেশন করে নাকটাকে সাক করে নাজাল স্প্রে, ডিকনজেস্টেন্ট জাতীয় ওষুধ দিতে হয়, কোনো কোনো ক্ষেত্রে স্টেরয়েড দিতে হয়। নাকটাকে যদি আপনি খোলা রাখা এনশিওর করতে পারেন, আমি মনে করি এটা অধিকাংশ ক্ষেত্রে এটা চলে যায়। এছাড়া ওর একটু ব্লাডে আইজি লেভেলটা একটু করে দেখবেন, সিরাম আইজি, যদি আইজি লেভেলটা বেশি থাকে, অ্যালার্জি প্রবণতা বেশি থাকে, সেক্ষেত্রে আমরা হয়তো অনেক ক্ষেত্রে ওনাকে স্টেরয়েড দিতে হয়। শুধু অ্যান্টিবায়োটিক এগুলো ক্ষেত্রে কাজ করবে না।
হ্যাঁ, অ্যান্টিবায়োটিক তখনই করবে যখন এটা যদি একটা ইনফেকশন প্রিভেল হয়, ইনফেকশন হয়েছে এটা প্রমাণ আমাদের ক্লিনিক্যালিও, আমাদের ল্যাবে আসতে হবে না, যদি আমরা ক্লিনিক্যালিও একজন ফিজিশিয়ান বুঝতে পারে তার ইনফেকশন হয়েছে, এর সাথে বোঝা যায় পেশেন্টের ক্লিনিক্যাল সিমটম দেখে, কফ, প্রোডাক্টিভ কফ, জ্বর এবং বুক ব্যথা এগুলো, তখন অ্যান্টিবায়োটিক দিতে পারেন এম্পেরিক্যালি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক লাগবে না, আপনি আমি যেভাবে বললাম এটা করেন, অথবা আপনি একজন যারা চাইল্ড পালমোনোলজিস্ট আছে এদেরকেও একটু দেখাতে পারেন। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। জি, না আমরা স্যার আরেকটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে দেন আমরা একটা বিরতি নেব, বিরতির পর এসে আমাদের বাকি আলোচনা করব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম ফজলে রাব্বি। জি, আমার 63 বছর বয়স। ওনার দীর্ঘমেয়াদী কাশি থাকায় কিছুদিন আগে আইসিডিডিআর দিতে কফ পরীক্ষা করা হয়। আচ্ছা, এখন আমার নানাও ডক্টর ছিলেন, উনি পরামর্শ দিয়েছিলেন যে কফ পরীক্ষাটা করার জন্য। হ্যাঁ, তো এখানে আপনার রিপোর্টে এসেছে হচ্ছে মরাক্সেলা ক্যাটারালিস, আর এখানে মোরাক্সেলা স্পেসিস, হ্যাঁ ওটা স্পেসিস মানে প্রজাতি। আচ্ছা দর্শক, আপনার প্রশ্নটিকে এখন জানার বিষয়টিকে আমাদের সাথে একটু শেয়ার করবেন। জানার বিষয়টা হচ্ছে আমার তো 5 বছর ধরে কাশি আর কি। হ্যাঁ, তাহলে ওনার প্রশ্নটা বুঝতে পারছি। এখন হয়তো মরাক্সেলা স্পেসিসে একটা আমরা অ্যানসারটা মানে বিরতিটা নিয়ে এসে আমরা এটার অ্যানসারটা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটি এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা দীর্ঘমেয়াদী কাশি নিয়ে কথা বলছিলাম। একজন দর্শক ছিলেন যার মার 5 বছর ধরে কাশি হচ্ছে বলছিলেন। আপনি স্যার একটা সমাধানের ব্যাপার কথা বলছিলাম আমরা। উনি একটা যেটা বললো যে কালচার রিপোর্টে মরাক্সেলা স্পেসিস পেয়েছে, এটা হলো এখন এই 5 বছর ধরে নিশ্চয়ই এটা তার না, এখন হয়তো ইনফেকশনে এটা হয়েছে, সেটার জন্য সে একটা অ্যান্টিবায়োটিক পেতে পারে। কিন্তু 5 বছর ধরে তার যদি কাশি থাকে, একটা 60 অ্যাবাভ একটা মহিলা ওনার যদি থাকে, সেটা অনেক কারণে হতে পারে। একটা মানুষ যাদের হার্টের প্রবলেম আছে, হার্ট ফেলিওর আছে, তাদেরও কিন্তু ওইরকম কাশি থাকবে। ওবেসিটি আছে যাদের, দেখা গেলো যে ওনার যদি ওবেসিটি থাকে, ওনারও যারা ওবেসিটি থাকে তাদের স্নোরিং হয় এবং মাউথ ব্রিদিং হয়, সেক্ষেত্রে সবসময় এটা যে একটা কারণ, এটা চোখেই আসবে না, অন্য কারণে তাকে খুঁজবে এগুলো। আর অ্যাজমা তো থাকতেই পারে, যদি ব্রঙ্কিয়াল অ্যাজমাটা খুব কমন একটা কারণ, সে ব্রঙ্কিয়াল অ্যাজমা যদি ওনার থাকে তাহলে কিন্তু তার কাশি যাবে না। কারণ কাশি হয়তো ওনার কেউ ওনাকে দেখেছে, এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা যদি চিন্তা করে ওনাকে হয়তো ইনহেলারও দেওয়া আছে, উনি হয়তো ব্যবহার করছেন, কিন্তু ইনহেলার কিন্তু ব্যবহার করা হয় না, যা করে পুরোটাই নষ্ট হয়, এমন হতে পারে। যদি ইনহেলার, আমি জানি না ব্যবহার করেন কিনা, প্রশ্ন করা উচিত ছিল, এই ধরনের ওষুধ বা ইনহেলার বা নেবুলাইজার ইউজ করতেছেন, এই ওষুধগুলো তার সব জিবা বা মুখে পড়ে এগুলো। যদি তার অ্যাজমা হয়ে থাকে ডায়াগনোসিস, তাহলে কিন্তু অ্যাজমার ট্রিটমেন্ট হিসেবে ওনাকে ওনার ইনহেলার বা জাতীয় ওষুধগুলো শ্বাসনালীতে যেন পৌঁছে সে ব্যবস্থা করতে হবে। সরাসরি না পারলে তাকে চেম্বারের মাধ্যমে নিতে হবে, বা তার সাথে যে ওরাল মেডিকেশনগুলো সে ব্যবহার করতে হবে। ওইটি যার একটা প্রসঙ্গ, যেটা যদি ওনার স্থূলতা থাকে, নাক বন্ধ থাকে, তাহলে নাকটা খোলা রাখার ব্যবস্থা করতে হবে এবং ওজন কমাতে হবে এগুলো, এবং কার্ডিয়াক ইস্যু থাকলে সেটা প্রিভেন্ট করতে হবে। আর একটা কমনলি যাদের ব্রঙ্কিয়াকটিসিস, এটা একটা আরেকটা জিনিস যেটা আমাদের অনেক ক্ষেত্রেই থাকে, যাদের দীর্ঘমেয়াদী কাশির একটা কারণ, সেখানে ফুসফুসের মধ্যে কিছু ছোট ছোট ডাইলেটেড ব্রঙ্কাই হয়ে যায় এবং ক্ষত সৃষ্টি হয়ে যায়, তাদের আর কাশিটা ভালো হতে চায় না। এবং ব্রঙ্কিয়াকটিসিস যদি থাকে, সেটা আমরা একটা সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করলে বুঝতে পারি, এবং কফ পরীক্ষা করে যদি অর্গানিজম পাওয়া যায়, সেটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। যাদের ব্রঙ্কিয়াকটিসিস থাকে তাদের কিন্তু সবসময়ই লাংসে একটা না একটা ইনফেকশন লেগেই থাকে, এবং সেটা তখন অ্যান্টিবায়োটিক সাইক্লিক্যালি দিতে হয়। সারা বছরই এই ব্রঙ্কিয়াকটিসিসের পেশেন্টগুলোকে একটার পর একটা সাইক্লিক্যাল অ্যান্টিবায়োটিক থেরাপি চালিয়ে যেতে হয়, সেটাও একটা কারণ হতে পারে। কাজে আমরা ওরা অ্যাজমা অথবা ব্রঙ্কিয়াকটিসিস, হ্যাঁ, অথবা কোনো হার্টের ডিজিজ আছে কিনা, হার্ট ফেলিওর আছে কিনা, এগুলো এক্সক্লুড করতে হবে, দেন মেডিকেশন দিতে হবে। অনেক ধন্যবাদ স্যার। যে প্রসঙ্গটা আমরা ছিলাম যে অ্যাজমা আর যে সাইন সিমটমস, আর একটা হচ্ছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, দুটোর কাছাকাছি সাইন সিমটমস পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েট করবো কীভাবে? আর যাদের সিওপিডি আছে তাদের একটা ধারণা থাকে যে যেহেতু লম্বা সময় ধরে সিগারেট খাচ্ছে, এটা বন্ধ করে দিলে আসলে আগের অবস্থায় ফেরত যাবে না, এই জায়গাটাতে স্যার একটু জানতে চাচ্ছি। এই দীর্ঘস্থায়ী রিসার্চ হয়েছে এগুলো নিয়ে, অনেক এগুলো নিয়ে অনেক কাজ হয়েছে অ্যাজমা এবং সিওপিডি নিয়ে।
এখন আমরা বিশেষ করে সিওপিডির কথাটা আগে বলি। সিওপিডির ক্ষেত্রে আমরা এতদিন শুধু স্মোকিংকে এবং বাস্তবেও তাই, স্মোকিংটা হলো 1 নম্বর কজ বলবো আমরা। কিন্তু স্মোকিংয়ের পাশাপাশি এখন এয়ার পলিউশনটাকেও আর একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে ধরা হচ্ছে, যেটাই হোক স্মোকিংয়েও আমরা যদি বলি এবং এয়ার পলিউশন দুটার ক্ষেত্রেই যেগুলো পার্টিকুলেট ম্যাটার বা যেগুলো নক্সিয়াস ম্যাটার যেটা এয়ার ইনহেলেশনের মাধ্যমে আসতেছে, সেগুলো আমাদের শ্বাসনালীকে ইরিটেট করে, শ্বাসনালীর প্রদাহ সৃষ্টি করে আমাদের ক্রনিক ইরিটেশনের মাধ্যমে শ্বাসনালীকে আস্তে আস্তে ন্যারো করে ফেলে। এটা হচ্ছে সিওপিডি বা ব্রঙ্কাইটিস। আমরা একজন মানুষ ধূমপান করে, এটা তো আমরা সবাই জানি যে ধূমপান করলে, দীর্ঘস্থায়ী ধূমপান করলে তার ব্রঙ্কাইটিস হয় বা লাং ক্যান্সার হচ্ছে। তো যখন একটা মানুষ ধূমপান করে, সে কিন্তু মূলত একটা জিনিসের জন্য করে, সেটা হচ্ছে নিকোটিন। এই নিকোটিনটা তার ওয়েলবিংয়ের জন্য করে, তার ইউফোরিয়া করে। কিন্তু নিকোটিনটা পাবে সে কোথায়? একটা সিগারেট বার্নের মাধ্যমে, টোবাকো বার্নের মাধ্যমে। টোবাকো যখন বার্ন হয়, ওই নিকোটিনই শুধু না, নিকোটিনের সাথে আর 246 ভোলাটাইল ম্যাটেরিয়াল তৈরি হয় এবং এগুলো আমাদের শ্বাসনালীতে ঢুকে যায়। শ্বাসনালীতে ঢুকে এবং শ্বাসনালী 12টা বাজে, শ্বাসনালী ইনফ্লামেশন করে এবং এইভাবেই সিওপিডিটা ডেভেলপ করে। পাশাপাশি অ্যাজমা কিন্তু এই যে কেউ যদি ধূমপান নাও করে বা এয়ার পলিউশন নাও থাকে, তার অ্যাজমাটা কিন্তু এটা মোস্টলি 95% ক্ষেত্রে জেনেটিক্যাল বা বংশ পরম্পরায় আসে। এই মানুষগুলোর গঠনগতভাবেই শ্বাসনালীটা সংবেদনশীল হয় এবং তাদের রক্তে বিশেষ করে একটা উপাদান যেমন আপনার ইমিউনোগ্লোবিনের লেভেলটা বেশি থাকে, ইওসিনোফিল কাউন্ট বেশি থাকে, যেগুলো অ্যালার্জেন প্রিভেন্ট করে। একটা মানুষের হাইপার রেসপন্সিভনেস বেশি থাকে মানে যে কোনো এক্সটার্নাল এনভায়রনমেন্টের ইরিটেন্ট সাবস্টেন্স তাদের শ্বাসনালীর সংস্পর্শে আসলে বেশি রিয়াক্ট করা। সব মানুষই এটা রিয়াকশানের একটা মাত্রা আছে, এটা রিয়াক্ট করে, কিন্তু যাদের এই আইজি লেভেল বেশি থাকে, ইমিউনোগ্লোবিন বেশি থাকে, তারা বেশি রিয়াক্ট করে। বেশি রিয়াক্ট করার কারণে তার শ্বাসনালীটা বারবার রেগে যায়, মানে আমরা ওই ভাষায় বললাম রেগে যায়, ইনফ্লেমড হয়। তখন এটা অনেক ক্ষেত্রে চেপে আসে, অনেক ক্ষেত্রে মানে ওখানে সেলগুলো হাইপারট্রফি হয় এবং কাশি হতে থাকে। কাজেই যাদের অ্যাজমা আছে তার মোস্টলি এটা ফ্যামিলিয়াল বা জেনেটিক্যালভাবে পাওয়া, যদি একটা মার থাকে তার সন্তানের থাকবে, তার ভাই বোনদের থাকবে, একটা ওয়াইফ থাকে তার হাজব্যান্ডের হবে না, বা হাজব্যান্ড থেকে ওয়াইফের হবে না, তার জেনারেশনটা যেটা আমরা পেয়ে থাকি। এবং সিওপিডির ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা সেলফ ক্রিয়েটেড এবং এনভায়রনমেন্ট ক্রিয়েটেড। যদি সে ধূমপান করে, একটানা 20 থেকে 25 বছর ধূমপান করলো, 20 প্যাক ইয়ার আমরা বলি, তাহলে তার ইয়ারওয়েটা যেভাবে ন্যারো হয়ে আসে এটা পার্মানেন্টলি হয়ে থাকে। এবং যারা এনভায়রনমেন্টাল এক্সপোজারের শিকার তাদের ক্ষেত্রে এরকম পার্মানেন্ট ন্যারো হয়ে আসে। কিন্তু অ্যাজমার ক্ষেত্রে যে শ্বাসনালীটা ন্যারো হয়, এটা কিন্তু সাময়িক, চেপে আসে আবার ছেড়ে দেয়। যখন এটা আমরা ওষুধ প্রয়োগ করি বা ওষুধ ছাড়া অনেক ক্ষেত্রে আপনিই ছেড়ে দেয়, এবং যখন চেপে আসে তখন তার শ্বাসকষ্ট হয়, অন্য সময় তার কোনো শ্বাসকষ্টই নেই। বাট যাদের সিওপিডি ডেভেলপ করে গেছে তাদের কিন্তু শ্বাসনালীটা পার্মানেন্টলি আস্তে আস্তে ন্যারো হচ্ছে তো হচ্ছেই এবং গ্র্যাজুয়ালি চলতেছে। কেউ যদি ধূমপান বন্ধ করে দেয়, আমরা যখন অনেকে কনভিন্স করে বিভিন্নভাবে ধূমপান বন্ধ করাতে পারলাম, ধূমপান বন্ধ করলে কিন্তু তার তখন সেই প্রক্রিয়াটা শেষ হবে না, ওটা চলতে থাকবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা পর্যায়ে যে এটা হল্ট হবে। সো আপনি বোধহয় একটা প্রশ্ন করেছিলেন যে ধূমপান বন্ধ করলে কি হবে। কাজে ধূমপান বন্ধ তো করতেই হবে, সাথে সাথে এটার মানে যদি উপকারিতা না পায় কিন্তু লং টার্মে সে অবশ্যই উপকারিতা পাবে। কাজেই যারা সিওপিডি এবং ধূমপানজনিত কারণে সিওপিডি ডেভেলপ করেছে তাদের অবশ্যই নাম্বার 1 যে তাকে ধূমপান স্টপ করতে হবে। আর শ্বাসনালী যে চেপে আসছে পার্মানেন্টলি, এটা কিন্তু একটা সত্যি একটা বড় প্রবলেম। এটা সরাসরি এটাতে একদম অ্যাজমার একটা পেশেন্টকে যেমন আমরা সহজেই একদম সিমটমলেস করে দিতে পারি, তাকে ট্রিটমেন্টের মাধ্যমে কোনো সিমটমই না, একদম সে ফুললি নর্মাল হয়ে গেল, কিন্তু সিওপিডির ক্ষেত্রে সেটা কখনো সম্ভব না। তার শ্বাসনালীটা পার্মানেন্টলি ন্যারোর, এটা তাকে বোঝাতে হবে যে আপনার এর চেয়ে বেশি আপনি হয়তো কাজ করতে পারবেন না, এটা করলে আপনি এক্সারশন করলে আপনার শ্বাসকষ্ট বেড়ে যাবে। কাজে একটা নির্দিষ্ট মাত্রা তার সেট আপ করে দিতে হবে, তাকে কনভিন্স করতে হবে। আর কিছু মেডিকেশন আমাদের আছে, এখন অনেক মডার্ন মেডিকেশন আসছে যেটা শ্বাসনালী বিশেষ করে সিক্রেশন হয়, গবলেট সেলগুলো একটা চেঞ্জ হয় সিওপিডি পেশেন্টদের এয়ারওয়েতে, যেখানে গবলেট সেলগুলো হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া হয়। আমরা অ্যান্টিমাস্কার্নিক সেলগুলো ওষুধ প্রয়োগ করলে এইগুলো যদি আস্তে আস্তে কমে আসে তাহলে শ্বাসকষ্টের মাত্রা কিছুটা কমে। এছাড়া আমাদের ট্রিটমেন্ট যদি আমরা চিন্তা করি সিওপিডির ক্ষেত্রে, সেক্ষেত্রে মূলত তার রিহ্যাবিলিটেশন। সিওপিডির পেশেন্টটার শ্বাসকষ্ট যেহেতু আমরা খুব বেশি কমাতে পারবো না, কাজে কী করলে তাকে মোটামুটি একটা লাইফস্টাইল মেনটেন করা যাবে, স্বাভাবিক জীবনে রাখা যায়। তার মধ্যে একটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ, এটা একটু করতে হবে তারপরে নিউট্রিশনাল সাপোর্ট দিতে হবে, তার ইনফেকশন যেন না হয় বারবার, তার জন্য কিছু ভ্যাকসিনেশন এটা করতে হবে, কিছু ব্রঙ্কোডাইলেটর জাতীয় ওষুধ, কোনো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক। এই পেশেন্টগুলোকে যদি আমরা করি তাহলে সে অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এটা হচ্ছে অ্যাজমা
একদিকে সিওপিডি, দুটা নিয়ে আমি কথা বললাম, এই দুটার মধ্যে মোটামুটি পার্থক্য। কাজে অ্যাজমা পেশেন্ট যারা আছে তারা সুন্দরভাবে ট্রিটমেন্ট করলে তারা একদম ফুললি নর্মাল লাইফ লিড করবে, আর সিওপিডি পেশেন্ট যারা তারা ফুললি ট্রিটমেন্ট দেওয়ার পরেও একদম পুরোপুরি নর্মাল লাইফ লিড করতে পারবে না, কিছুটা তাদের ডিসেবিলিটি থাকবে। অনেক ধন্যবাদ স্যার। এখানে একটা বিষয় জানা আছে, যেহেতু আমরা আজকে আমাদের বিষয়টিকে রেখেছি যে দীর্ঘমেয়াদী কাশি, অনেক সময় বাসায় দেখা যায় অনেকে লম্বা সময় ধরে কাশির জন্য হয়তো বা লং বা আদার চা অনেক দিন ধরে খাচ্ছেন, বছরের পর এমনও আছে যে বছরের পর বছর খাচ্ছেন বা মাসের পর মাস খাচ্ছেন এবং গরম পানি ব্যবহার করছেন সব সময় খাওয়ার সময়। এটা আসলে কতটুকু বেনিফিশিয়ারি বা এটা থেকে কোনো ধরনের ক্ষতিকারক কোনো কিছু আছে কিনা? আচ্ছা, না এটা কোনো প্রয়োজন নাই। প্রথম কথা, দীর্ঘমেয়াদী গরম পানি খাওয়ারও প্রয়োজন নাই, লং চা নাই। এটা হলো এক ধরনের রিমিডি, দিস আর নট ট্রিটমেন্ট। যখন ওই যেটা বললাম ইয়ারওয়ে হাইপার রেসপন্সিভ বাড়ে, ইয়ারওয়ে ড্রাইনেস ডেভেলপ করে, সেই সময়টায় এগুলো কিছুটা কাজ করে। এছাড়া দীর্ঘমেয়াদী এইসব জিনিস ব্যবহার করার প্রয়োজন নেই। এটা করা অনেকে এটাতে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, অনেকের হয়তো আবার যেটা যদি সলও করে অ্যাসিডিটি বাড়তে পারে, এগুলো। এছাড়া যেহেতু একটা ন্যাচারাল প্রোডাক্ট, এটা করলে যে খুব বেশি ক্ষতি হয় তা না, কিন্তু এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবং যদি স্যার দেখা যাচ্ছে যে এগুলো ব্যবহার করছে অনেক দিন ধরে কিন্তু কাশি তারপর ভালো হচ্ছে না, তাহলে তো স্যার আসলে ডক্টর শরণাপন্ন হয়। অফকোর্স এটা আরেকটা যে প্রবলেম হচ্ছে, সেটা তো ব্যবহার করে আছে কিন্তু কাশির আসল কারণটা তার ধামাচাপা পড়ে যাচ্ছে, মার্জ হয়ে যাচ্ছে, যে কারণে কাশি সেটা সামনে আসতেছে না, ফলে এটাকে অন্য মনে করতেছে ঠান্ডা লাগা। এই ঠান্ডা লাগা মনে করে, ঠান্ডা লাগা একটা ভুল শব্দ আমি রোগীদেরকে বলেই থাকি, ঠান্ডা লাগা বললে আসল ঘটনা ধামাচাপা পড়ে যায়। কাজেই আপনার রোগীর যদি দীর্ঘদিন কাশি থাকে অবশ্যই ইনভেস্টিগেট করতে হবে, কারণ যদি তার টিবি হয়ে থাকে, যদি তার ব্রঙ্কিয়াক্টিসিস হয়ে থাকে, যদি তার লাং ক্যান্সার হয়ে থাকে, যেগুলো খারাপ দিক, এগুলো যদি এক্সক্লুড না হয়ে এগুলো দীর্ঘদিন ধরে আমরা ধরে রেখে এটাকে স্বাভাবিক কাশি হিসাবে চালাই, তাহলে এটা অবশ্যই এর একটা অফেন্স হয়ে গেল। এবং নিজের জন্য যেমন আমি এটা ক্ষতিগ্রস্ত হলাম, কোনো ডক্টর যদি এইভাবে রোগীকে ধরে রাখে এগুলো পরীক্ষা না করে, সেও এটা একটা ভুল করলো। কাজে অবশ্যই এগুলো দীর্ঘস্থায়ী কফটাকে ধরে রাখা যাবে না, পরীক্ষা করে বের করতে হবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি স্যার, দর্শকদের উদ্দেশ্যে আজকে যেহেতু টপিকসটা ছিল দীর্ঘমেয়াদী কাশি এবং সেই সাথে অ্যাজমা সিওপিডি নিয়ে আমরা আলোচনা করেছি এবং সিজনাল চেঞ্জেস হচ্ছে, গরম আসছে, সার্বিক কোনো পরামর্শ আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে? কাশি হলে আপনার নিশ্চয়ই এটা একটা কষ্টকর জিনিস। আমি বিশেষ করে আমার কাছে প্রতিদিন যেহেতু কাশি রোগী আসে, আমি তাদের জন্য আমি নিজেও কষ্টবোধ করি যে কাশি কমানো যাচ্ছে না, কিন্তু এটা আপনারা হতাশ হবেন না। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর্যন্ত এটা যে কোনো কাশি এরকম থাকতে পারে, যেটা আস্তে আস্তে কমে যাবে। কিন্তু এর চেয়ে যদি বেশি থাকে এবং আপনি নিজেও শরীরটাকে খারাপ বোধ করেন, যদি জ্বর বোধ করেন, খাবার রুচি কমে যায়, ওজন কমে, তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের শরণাপন্ন হন এবং কাশির কারণটা খুঁজে বের করুন। কাশি কোনো অসুখ না, কাশি একটা সিমটম, এবং অনেক খারাপ রোগের সিমটম কিন্তু কাশি। কাজে কাশিটাকে এই কারণে গুরুত্ব দিতে হবে যেটার পেছনে অন্য কোনো অসুখ থাকতে পারে, সেই অসুখটাকে এক্সক্লুড করে এটা ট্রিটমেন্ট করলে আমরা জীবনটাকে ঝুঁকিমুক্ত করতে পারি। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম দীর্ঘমেয়াদী কাশি এবং তার প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে, এবং সেই সাথে অ্যাজমা এবং সিওপিডির যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, অনেকে অ্যাজমার ইনহেলারটা যখন দেওয়া হয় ডক্টরের পক্ষ থেকে, তারা কিন্তু অনেকে এটা অ্যাভয়েড করে যেতে চান এবং দেখা যায় আরেকজন ডক্টরের কাছে যান যে তারা হয়তো বা ইনহেলারটা দিবে না। ইনহেলার আসলে সবচেয়ে ভালো রেমেডি অ্যাজমাতে যারা ভুগছেন তাদের জন্য, এবং প্রপারলি ইনহেলারটা ব্যবহার করাটা কীভাবে করতে হবে সেটা আপনারা ডক্টরদের কাছ থেকে ভালো করে জেনে নেবেন, যাতে ইনহেলারের সর্বোচ্চ উপকারিতাটা আপনার পান। এবং সিওপিডির পেশেন্টরা ভাবেন যে আমরা যেহেতু সিওপিডি হয়ে গিয়েছে, আমরা সিগারেট বন্ধ করে আসলে আমাদের খুব একটা উপকারিতা হবে না যেহেতু হয়ে গিয়েছে, কিন্তু তার পরবর্তী যে জীবনযাপনটা সেটাকে আপনারা অনেকটাই ভালো করতে পারেন যদি আপনারা এই স্মোকিংটা বা ধূমপানটা বন্ধ করে দিতে পারেন। তো দীর্ঘমেয়াদী কাশির জন্য আমরা বাসায় বসে না থেকে যদি ডক্টরের শরণাপন্ন হই, যদি অ্যান্টিবায়োটিক লাগে বা না লাগে সেই বিষয়টা আমরা ডক্টরের হাতে ছেড়ে দিই, তাহলে সবচেয়ে বেশি বেনিফিটেড হব আমরাই। দর্শক, আবারও চেষ্টা করবো আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের সামনের পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষা থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভালো থাকবেন।